লেভেল প্লে ফিল্ড যদি থাকতো তাহলে এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। ওদের যদি ক্ষমতা থাকতো আমাদের নির্বাচন করতেই দিত না ওরা। মানসিক প্রতিবন্ধীকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের শিক্ষা সমাজের মানে একটা শিক্ষা মানে কলঙ্কিত করে ফেলছে। সে একটা মানে গতকালের কথা যদি বললি, আমি রাজনীতি প্রতিহিংসার কথা বলতে বাদ দে, সে একজন মানে ফরেনারের কাছে সে বাংলাদেশ থেকে সে ঢাকা ৮ আসন হয়ে সে মির্জা আব্বাস ভাইয়ের নামে সে বিচার দিচ্ছে ওর। অথচ আপনারা দেখেছেন তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। এখন দেখছেন সংবাদ শিরোনাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। মানসিক প্রতিবন্ধীকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের শিক্ষা সমাজের মানে একটা শিক্ষা মানে কলঙ্কিত করে ফেলছে। সে একটা মানে গতকালের কথা যদি বললি, আমি রাজনীতি প্রতিহিংসার কথা বলতে বাদ দে, সে একজন মানে ফরেনারের কাছে সে বাংলাদেশ থেকে সে ঢাকা ৮ আসন হয়ে সে মির্জা আব্বাস ভাইয়ের নামে সে বিচার দিচ্ছে ওর। সে দিতেই পারে, সে একজন প্রার্থী, সে বিচার দিবে। কিন্তু সে যদি ইংরেজিতে বলতে না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে সে ইংরেজিতে কথা বলতে পারে না। আবার এটা না বলাটাকেও আমি ছোট করে দেখছি না। আমরা যেহেতু বাংলা, আমাদের মাতৃভাষা বাংলাটা কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন একজন থাকবে যে আপনি বাংলা বলবেন, সে ইংরেজি বলে দিবে, তখন কিন্তু চুপ থাকা উচিত। সময় অবস্থা বুঝে চুপ থাকা উচিত। আপনি মির্জা আব্বাসকে বলবেন 2 টাকার কমিশনার। মির্জা আব্বাস 1965 সালে প্রায় 200 টাকার মতো ট্যাক্স বাংলাদেশে দিয়েছে, এটা তো রেকর্ড আছে। তার মানে কি, যুদ্ধের বাংলাদেশ স্বাধীন হওয়ার 6 বছর আগে যে ব্যক্তি ট্যাক্স দেয় সরকারকে, যে ব্যক্তি কমিশনার হওয়ার বাংলাদেশ ব্যাংকে, আপনাকে দেখতে হবে যে ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠা কবে হয়েছে। সে কমিশনার হওয়ার আগে তার ঢাকা ব্যাংকের মালিক হয়েছে। তো যে ব্যক্তি 1965 সালে ট্যাক্স দিত 198 টাকা না 97 টাকা, সেই ব্যক্তি এই মুহূর্তে কয়েক হাজার কোটি টাকার মালিক হবে, এটা কি স্বাভাবিক না? যে ব্যক্তি কমিশনার হওয়ার আগে ঢাকা ব্যাংকের মালিক ছিল, তার কত টাকা থাকতে পারে বা কোথায় থেকে টাকা আসে? সে যাবে ওই 2 টাকা 4 টাকা চাঁদাবাজি করার জন্য? আমি একজন ছাত্রদলের নগণ্য কর্মী হিসেবে বলবো, আমাদের বিভিন্ন ইউনিটে যে ছেলেটা, যে মেয়েটা বিপদে পড়ে আব্বাস ভাইয়ের কাছে গেছে, তার নির্বাচনী এলাকার না, আব্বাস ভাই কখনো কাউকে খালি হাতে ফিরায় না। আপনারা সাংবাদিকরা যারা যান, আপনারা কি কখনো গিয়ে তার বাসায় গিয়ে মানে 5 তারিখ তো সেদিন আসলো, এই যে দীর্ঘ যে আমাদের একটা দুর্যোগপূর্ণ সময় গেছে, ভয়াবহ সময় গেছে, সেই সময়টা সে এটা কখনো আপনাদের অনুধাবন করতে দিছে? দেয় নাই। এবং আব্বাস ভাইয়ের কাছে প্রতিটা মানুষ এই সন্তান সমতুল্য, তাদেরকে ওইভাবে আগলে রাখার চেষ্টা করেছে, আমাদেরকে ওইভাবে আগলে রাখে। এখন একজন মানুষ সে জনপ্রতিনিধি হবে, জুলাই আগস্টে তার বিশাল ভূমিকা ছিল, সে তারা হইতে পারতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ভিন্ন মতের, ভিন্ন আদর্শের একটা শক্তিশালী রাজনৈতিক দল আমাদের সত্যিকার অর্থে প্রয়োজন। সে সত্যিকার অর্থে সে দলটা তারা হইতে পারতো। তারা না হয়ে কি করলো, তারা মানে তাদের বিকৃত মন মানসিকতার পরিচয় দিল। সে 8 আসনের প্রার্থী, সে গিয়ে মানুষের কাছে ভোট চাবে, বলবে যে আমি জুলাই যোদ্ধা বা আমার এই আইডেন্টিটি আছে, আমার এই যোগ্যতা আছে, আপনি যদি আমাকে ভোট দেন আমি আপনার জন্য এটা করবো। সে আপনি দেখবেন মোবাইলে ঢুকলে, মোবাইলটা হাতে নিলে, আমি যদিও মোবাইল এখন ইদানিং খুব কম ব্যবহার করি, ঢুকলে আপনি দেখবেন যে সে কিছু না কিছু বলতেছে। কিছু না কিছুর ভিতরে কি থাকে? আব্বাস ভাই থাকে। আব্বাস ভাই সে এটা করে, আব্বাস ভাই ওইটা করে, আব্বাস ভাই। আচ্ছা, আব্বাস ভাই কি করে? এটা কি তার মূল এজেন্ট হওয়া উচিত? তাহলে এটা কি সুস্থ মানুষের কাজ? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। হয়তোবা এখানে আবার একটা ইয়া থাকতে পারে, সে হয়তোবা সুস্থ না, হয়তোবা পরিকল্পিতভাবে সে এই কাজটা করতেছে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এবং আব্বাস ভাইয়ের সম্মান একটা বেশি হলো কি, সম্মান এত ঠুনকো জিনিসটা যে কেউ একটা কথা বললো আর ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আব্বাস ভাইয়ের সম্মান এটা ছোট না, সে একদিনে মির্জা আব্বাস হয় নাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আমার অবস্থান থেকে অনেক বেশি খুশি। পরিবর্তনের একটা হাওয়া যে 5 আগস্ট বাংলাদেশে শুরু হয়েছে, এই পরিবর্তনে অনেক কিছু মানুষজনকে শিখিয়েছে, জানিয়েছে, বুঝিয়েছে। আমার বয়স ছিল না, আমার জন্ম হয় নাই 1971 সালে, আমি 1971 দেখতে পারি নাই। কিন্তু 2024-এ 5 আগস্ট না আসলে এর পরবর্তীতে 1971 সালে কি হয়েছিল এটা আমি বুঝতে পারতাম না, আমি অনুধাবন করতে পারতাম না। একটা পক্ষ কতটা হিংস্র হতে পারে, কতটা জালিয়াতি করতে পারে, কতটা মুনাফিকি করতে পারে, এটা এই 1.5 বছর না গেলে আমার লাইফ থেকে আমি জানতে পারতাম না। নারীদেরকে যে পণ্য ছাড়া অন্য কিছু মনে করে না। আপনারা দেখেছেন পরশুদিনই জামাতের এক নেতা প্রকাশ্যে সে বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে ডাকসুর যে ভিপি মানে এবার যে শিবিরের প্যানেলের, এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত, ব্যবসা মুক্ত করেছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ব্যবসা বলে তাই সে আখ্যায়িত করেছে। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের কোন নারীকে কি, কোন মেয়েকে কি এই কথা বলার এখতিয়ার কারো আছে যে সে বেশ্যা? কোন শিক্ষার্থীকে কি এই কথা সে বলতে পারে? এখন তারা আবার নতুন নাটক শুরু করেছে, তারা এক একটা করে কথা বলে, যদি দেখে যে জনগণ কিছু বলে না তখন এটা রাইট, আর যখন জনগণ বলে ফেলে কিছু তখন তারা বলে কি যে তারা ঘরে বসে একটা মানে খবর পড়ার মতো, রিডিং পড়ার মতো বলে দেয় সরি তাদের ভুল হয়েছে। তারা এটা বুঝাইতে চায় না, ওইটা বুঝাইতে চাইছে। ৭১ নিয়ে যা তাদের যেরকম স্পষ্টভাবে তারা কোথাও ক্ষমা চাইতে দেখবেন না, তারা তাদের ভুলের জন্য এখন পর্যন্ত যে আজকে যে ভুলটা করে সেই ভুলের জন্য স্পষ্ট করে তারা কখনোই সরি বলে না। তো তারপরও আমি বলবো যে ২৪-এর ৫ই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের যে একটা গণজাগরণ তৈরি করেছিল, যে জুলাই আগস্টে প্রায় হাজার হাজার শহীদের বিনিময়ে কৃষক শ্রমিক থেকে ধরে আপনারা জানেন, আপনারাও ছিলেন আমাদের সঙ্গী। হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের ডাকে ছাত্রদল একবারে প্রথম দিনই ইনি প্রেস ব্রিফিং করে বলেছিল যে সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একত্রতা ঘোষণা করছি, এবং আমরা সেই একত্রতা ঘোষণা করে শেষ দিন পর্যন্ত তাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম। বিভিন্ন স্পটে গিয়ে আপনাদের সাথেও আমাদের দেখা হয়েছে। তো সেক্ষেত্রে থেকে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে তারেক রহমান ১৭ বছর ৩ মাস পরে বাংলার মাটিতে সে ফিরে এসেছে। হাজার হাজার বার স্লোগান দিয়েছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ সে তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছে, বীরের মাঝে ফিরে এসেছে। আপনারা দেখেছেন সমগ্র বাংলাদেশ থেমে গিয়েছিল সেই দিন, যেদিন তারেক রহমান বাংলার মাটিতে পা রেখেছিল। সেম এই যে এটা হলো তৃপ্তির বিষয়। আর আজকে আমি এত ডিটেলসে যাব না, অন্য দলের সমালোচনা আমরা করবো না, আমাদের নেতা এটা পছন্দ করে না, আমরা শিক্ষাতে এটা নাই। আপনি প্রশ্ন করলে সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তরটা দিলাম। আর আজকে আমাদের জন্য মহা আনন্দের একটা দিন। আপনারা জানেন যে আমাদের পাশে তারেক রহমান দীর্ঘদিন ছিল, যদিও সে গাজীপুরের সন্তান না, কিন্তু আমাদের কাছে তারেক রহমান গাজীপুরের সন্তানই। তো ঘরের সন্তান ঘরে আসলে যে কি একটা আনন্দ থাকে, আমাদের গাজীপুরবাসীর কাছে কিন্তু সেই সেম একটা আনন্দ। আমাদের সন্তান আমাদের ঘরে ফিরে আসতেছে, আমাদের ভাইয়া আমাদের ঘরে ফিরে আসছে। সে হয়তো আরো হাজারো বার আসবে গাজীপুরে, কিন্তু যেহেতু আপনার দেশে আসার পর এটা প্রথম সফর, আমাদের আনন্দের মাত্রাটা একটু বেশি। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো। আলহামদুলিল্লাহ তারেক রহমান যখন বাংলাদেশে এসেছে, রাজনীতির প্রেক্ষাপট তো পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আপনি জান বিগত ১৭ বছর আমাদের নেত্রী অসুস্থ থাকার কারণে সে শুধু লন্ডনে বসে থেকেও কিন্তু আমাদের সে নেতৃত্ব দিয়েছে, এবং সে নেতৃত্ব স্থানে সে নেতৃত্ব দিয়েছে, তার যোগ্যতার প্রমাণ কিন্তু সে লন্ডন বসে থেকে করেছে। আমরা তার নেতৃত্বে, তার নির্দেশনায় কিন্তু রাজপথে ছিলাম বিগত সময়গুলোতে। এখন যখন নেতা স্পষ্টভাবে সশরীরে সামনে আছে, স্বাভাবিক কারণে রাজনৈতিক একটা পরিবর্তন আসবে। যখন নেতা দূরে ছিল তখন তাকে নিয়ে একজন একটা সমালোচনা করা সহজ ছিল, যখন সে সামনে আসছে তার যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে মানুষ কিন্তু অনেক আশাবাদী। আর এখন বাংলাদেশের যে অবস্থা, আপনারা জানেন যে বিগত সময়ে বিএনপি যতবার বাংলাদেশের হাল ধরছে, রাষ্ট্র ক্ষমতায় আসছে, ততবারই বিএনপিকে এরকম এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে এবং বাংলাদেশকে দুর্যোগ অবস্থান থেকে গিয়ে বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে, এবং এবারও কিন্তু সেম অবস্থা। সো রাজনীতিতে একটা পরিবর্তন আসবে, আমি এই পরিবর্তনটাকে পজিটিভলি দেখছি। আসলে সবার কিন্তু প্রটোকলের প্রয়োজন হয় না, যার যতটুকু যোগ্যতা তার ততটুকু প্রটোকল। এটা অনেকে যারা বলে